এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার এখন আলোচ্য বিষয় হল নেফ্রন। আমি আগের দিন বৃক্কের অন্তর্গঠনের চিত্র এঁকে বিভিন্ন অংশ দেখিয়েছি। আজকে এই বৃক্কের অন্তর্গঠন, দু প্রকার নেফ্রনের অবস্থান, নেফ্রনের সংখ্যা, নেফ্রন জিনিসটাকে, একটি আদর্শ নেফ্রনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। অর্থাৎ নেফ্রনের বিভিন্ন অংশগুলো কি কি এবং তারা কোথায় কোথায় অবস্থিত। ফার্স্ট, আমি বৃক্কের অন্তর্গঠনের একটা চিত্র এঁকেছি। আগের দিন যে চিত্রটা এঁকেছিলাম সেই চিত্রটি এখানে দেখিয়েছি। বৃক্কের চারিপাশে আছে ক্যাপসুল নামক একটা যোগ করার আবরণ। তারপরের অংশ কর্টেক্স। এই কর্টেক্স দুটো ভাগ, সুপারফিশিয়াল কর্টেক্স এবং জাক্সটামেডালারি কর্টেক্স। তারপরের অংশ মেডালা। এই মেডালায় আছে অনেকগুলি রেনাল পিরামিড। এই রেনাল পিরামিড এর পরবর্তী অংশ যেটা পেলভিস বা বৃক্কীয় শ্রোণী, যেটা গভীর প্রসারিত অগ্রভাগ, এটা সুপারফিশিয়াল কর্টেক্স, জাক্সটামেডালারি কর্টেক্স। এই অংশটা মেডালা। এই মেডালা আছে রেনাল পিরামিড, রেনাল পিরামিড। এই রেনাল পিরামিড গুলো প্রত্যেকেই এই যে পিলকা, দুই তিনটি রেনাল পিরামিডের শীর্ষভাগ যুক্ত পিলকা তৈরি করে। পিলকার মুখে অনেকগুলো ছিদ্র থাকে। এই ছিদ্রের সঙ্গে যুক্ত থাকে মাইনর ক্যালিক্স, অনেকগুলো মাইনর মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্স থেকে তৈরি হয়েছে পেলভিস বা বৃক্কীয় শ্রোণী। এই পেলভিস থেকে উৎপন্ন হয়েছে গভীর। এগুলো ডিটেলস আমি আগের দিন বলেছি। এখানে আমি বলবো এই যে কর্টেক্স অঞ্চল এবং মেডালা অঞ্চল, এই অঞ্চলের নেফ্রন গুলো কি কি এবং কোথায় কি। ফার্স্ট, নেফ্রন কি? নেফ্রন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। নেফ্রন সংখ্যা, প্রতিটা বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। এদের মধ্যে 85% নেফ্রন থাকে, এই যে নেফ্রন, কর্টিক্যাল নেফ্রন 85%। এটা বৃক্কের বহি কর্টেক্স অঞ্চলে থাকে। আর 15% নেফ্রন এটা হলো জাক্সটামেডালারি নেফ্রন। এটা কর্টেক্স এবং মেডালার সংযোগস্থলে থাকে। আচ্ছা, এই যে 10 লক্ষ নেফ্রন, এই 10 লক্ষ নেফ্রনের মধ্যে 85% তাহলে কর্টিক্যাল, 15% নেফ্রন হলো জাক্সটামেডালারি নেফ্রন। নেফ্রনের সংখ্যা, নেফ্রন নতুন করে উৎপন্ন হয় না, কিন্তু বৃক্কের বিভিন্ন রোগ ও বয়সজনিত কারণে নেফ্রনের সংখ্যা হ্রাস পায়। 40 বছর বয়সের পর থেকে প্রতি 10 বছরে প্রায় 10% নেফ্রনের সংখ্যা হ্রাস পায়। 80 বছর বয়সে গিয়ে প্রতিটা বৃক্কে নেফ্রনের সংখ্যা দাঁড়ায় প্রায় 5 থেকে 6 লক্ষ। এবার নেফ্রনের প্রকারভেদ। এই যে নেফ্রনের প্রথম অংশের নাম ম্যালপিজিয়ান কণিকা, এর অবস্থান এবং যে হেনরির অবস্থান অনুযায়ী নেফ্রন দুরকম। এটা হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রন বা কর্টিক্যাল নেফ্রন, কর্টেক্স অঞ্চলে থাকে। আর একটা জাক্সটামেডালারি নেফ্রন, কর্টেক্স ও মেডালার সংযোগস্থলে থাকে। এই দুই প্রকার নেফ্রনের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথমত সংখ্যাগত পার্থক্য। 85% হলো কর্টিক্যাল নেফ্রন, 15% জাক্সটামেডালারি নেফ্রন। 2 নম্বর, ম্যালপিজিয়ান কণিকার ব্যাস। সাধারণত কর্টিক্যাল নেফ্রনের ম্যালপিজিয়ান কণিকার ব্যাস কম, তুলনামূলকভাবে এই জাক্সটামেডালারি নেফ্রনের ম্যালপিজিয়ান কণিকার ব্যাস অপেক্ষাকৃত বেশি। নেক্সট, হেনরি লুপের অবস্থান। হেনরি লুপ বিশেষ করে কর্টিক্যাল নেফ্রনের
হেনলি লুপ কম দৈর্ঘ্যযুক্ত এবং মেডালা জাস্ট মেডালা সংলগ্ন কর্টেক্স থেকে শুরু করে মেডালা সংলগ্ন হয়ে অবস্থান করে। এর দৈর্ঘ্য কম, কিন্তু যে হেনলি লুপ সেটা মেডালার অনেক গভীরে থাকে, অনেক দূর প্রসারিত অবস্থায়। নেক্সট, এই যে কর্টিক্যাল নেফ্রনে রক্ত সরবরাহ এখানে পেরিটিবিউলার জালকের মাধ্যমে হয়, কিন্তু এই যে ডাক্সামিনারি নেফ্রনের এই যে রক্ত সরবরাহ বিশেষ করে এই হেনলি লুপকে জড়িয়ে থাকে যে রক্ত জালক, তার নাম ভাসারেক। সাধারণ অবস্থায় এই কর্টিক্যাল নেফ্রন বেশি সক্রিয়, জরুরি অবস্থায় এই ডাক্সামিনারি নেফ্রন সক্রিয় হয়। এই দুই প্রকার নেফ্রন, এদের সংখ্যা, অবস্থা, গঠনের দিক থেকে মোরাললেস প্রায় সেম, শুধুমাত্র দেখা যায় এদের বিশেষ করে ডাক্সামিনারি নেফ্রনের যে হেনলি লুপ এটা অনেক দীর্ঘ এবং মেডালা অনেক গভীরে থাকে। আর যে পার্থক্যগুলো সেটা আমি বলেছি, সক্রিয়তাও বলেছি। এবার একটি আদর্শ নেফ্রন এর কটা অংশ কি কি মূলত দেখা যায়। এই নেফ্রন এর প্রথম অংশ ফানেল আকৃতি বিশিষ্ট, যাকে আমরা বলি বার্নস ক্যাপসুল। এই বার্নস ক্যাপসুলের ভেতরে থাকে রক্ত জালিকার গুচ্ছ। এই অন্তর্মুখী ধমনিকা এর মধ্যে প্রবেশ করে। কার মধ্যে? এই বার্নস ক্যাপসুলের কাপের মধ্যে প্রবেশ করে অনেকগুলি প্রায় 20-50টি রক্ত জালিকায় বিমুক্ত হয়। তারপরে সে যখন বেরিয়ে যায় এই বার্নস ক্যাপসুল থেকে, তখন তৈরি করে বহির্মুখী ধমনিকা। দুটোর দৈর্ঘ্য, বিশেষ করে অন্তর্মুখী ধমনিকার ব্যাস বেশি, দৈর্ঘ্য কম। বহির্মুখী ধমনিকার ব্যাস সরু, দৈর্ঘ্য বেশি। সঙ্গত কারণে এই গ্লোমেরুলাসের রক্তজালকের রক্তচাপ দেহের অন্যান্য জায়গা থেকে বেশি। এগুলো আমি পরে আলোচনা করব, আমি জাস্ট কি কি অংশ আছে। এবার আসি এই যে তোমার বার্নস ক্যাপসুল এর এই যে স্তরটি, এটা হচ্ছে ভিসারাল স্তর, যেটা রক্তজালিকার সংলগ্ন থাকে, আর যেটা বাইরে থেকে থাকে প্যারাইটাল স্তর। এই হলো ম্যালপিজিয়ান কণিকা। এ সম্পর্কে ডিটেলস আমি আলোচনা করব, এখানে এক নজরে কি কি অংশ আছে এইগুলো একটু দেবো। এবার তারপর থেকে শুরু হয়েছে মূলত দুটো অংশ নিয়ে নেফ্রন গঠিত, এই ম্যালপিজিয়ান কণিকা আর একটা হচ্ছে বৃক্কীয় নালিকা। এই বৃক্কীয় নালিকার প্রথম অংশ থাকে কর্টেক্সে এবং এটা অত্যন্ত কুণ্ডলীকৃত, এই জন্য বলি নিকটবর্তী সংবর্ত নালিকা। তারপরের থেকে ইউ আকৃতির যে নালিকা এই মেডালায় নেমে এসে, এটা থাকে কর্টেক্সের মধ্যে, এই অংশটা মেডালার মধ্যে, এই মেডালায় নেমে এসেছে হেনলি লুপ, ইউ আকৃতি বিশিষ্ট লুপ। এটার দুটো বাহু থাকে, একটা নিম্নগামী বাহু, একটা ঊর্ধ্বগামী বাহু। এই নিম্নগামী বাহুর আবার প্রথম অংশটা মোটা আর নিচের অংশ সরু এবং লম্বা। তারপর যখন ঊর্ধ্বগামী বাহু আছে, তার প্রথম অংশটা সরু ঊর্ধ্বগামী বাহু, তারপর একটা মোটা ঊর্ধ্বগামী বাহু। এই অংশটা মেডালার অভ্যন্তরে থাকে। তারপরে আবার এই মোটা ঊর্ধ্বগামী বাহুর পরে এই বৃক্কীয় নালিকাটা আবার প্যাঁচানো এবং সংবর্ত অবস্থায় থাকে, যাকে বলে দূরবর্তী সংবর্ত নালিকা বা ডিসিটি। প্রথমটা হচ্ছে পিসিটি, প্রক্সিমাল কনভার্টেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। আচ্ছা, এই হলো মুখ্য অংশ। এখানে আমি একটা ছক করে দিই, ম্যালপিজিয়ান কণিকা, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান কণিকা, গ্লোমেরুলাস, বার্নস ক্যাপসুল। এটা তৈরি হয়েছে অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকার সংযোগস্থল। আর বার্নস ক্যাপসুলের আবার এটা একটা ভিসারাল স্তর, প্যারাইটাল স্তর থাকে। আর বৃক্কীয় নালিকা নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনলি লুপ দূরবর্তী সংবর্ত। হেনলি লুপের আবার এই মোটা নিম্নগামী বাহু, সরু নিম্নগামী বাহু, সরু ঊর্ধ্বগামী বাহু, মোটা ঊর্ধ্বগামী বাহু। আচ্ছা, অনেকগুলি
এই দূরবর্তী সংবর্ত নালিকা মিলিত হয়ে যে নালিকা তৈরি করে তার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। এটি অনেকগুলি নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকার সংযোগে তৈরি হয়। আবার অনেকগুলি সংগ্রাহী নালিকা পিরকার অগ্রভাগে মুক্ত হয়। অনেকগুলি সংগ্রাহী নালিকা মিলে তৈরি করে ডাক্ট অফ বেলি, ডাক্ট অফ বেলি, যেটা রেনাল বা বৃক্কীয় যে পিরামিড তার অগ্রভাগে যে পিরকা ছিদ্রের মাধ্যমে মাইনর ক্যালিক্সের সঙ্গে সংযুক্ত। এই একটি আদর্শ নেফ্রনের বিশেষ করে বৃক্কের অন্তর্গঠন, দু প্রকার নেফ্রনের অবস্থান, নেফ্রনের সংখ্যা এবং একটি আদর্শ নেফ্রনের অংশগুলো এই সাধারণ আলোচনা। পরবর্তী ভিডিওতে বিভিন্ন অংশের গঠন, কাজ আলাদা করে আমি আলোচনা শেষ করছি। ভালো।